সামনের কুয়াশাটা দেখো। ওহো, মনে হচ্ছে এই রাস্তায় নিয়ে চলে গেছিল। এছাড়া খাতায় যে ছোটবেলায় পাহাড়ের ছবি আঁকে, সেই পাহাড়ের ছবি এখানে আঁকা আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 8-10-2025 আমরা জলপাইগুড়ি পেইং গেস্ট হোমস্টে থেকে হোটেল থেকে বেরোলাম। আজকের গন্তব্য গুয়াহাটি। জানি না সেখানকার অবস্থা কী, তবে জলপাইগুড়িতে যথেষ্ট গরম এবং ওয়েদার কিন্তু পরিষ্কার ক্লিয়ার। এদিকে কোনো বৃষ্টি কালকে আমরা পাইনি। গোটা পথেই মানে বাড়ি থেকে এ পর্যন্ত আসা কোনো জায়গাতেই আমরা কোনো বৃষ্টি পাইনি। আর এই শহরটা কাল রাতে যখন এসেছিলাম এত চঞ্চল ছিল, এত জ্যাম ছিল বলার মতো না। আজকে অলমোস্ট আমাদের 400 কিলোমিটার গুয়াহাটি। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা গুয়াহাটিতে পৌঁছাতে পারি। বাকি দুজন আসছে পেছনেই। তো সুন্দর সূর্য উঠেছে, সবাই কাজে যাওয়ার ব্যস্ত, আর আমরা শুরু করলাম আমাদের জার্নি। আলিপুরদুয়ার 95 দেখাচ্ছে এখান থেকে। তো আমাদের ফার্স্ট টার্গেট আলিপুরদুয়ার। সামনের কুয়াশাটা দেখো। ওহো, সামনের কুয়াশাটা দারুণ লাগছে। এটা ময়নাগুড়ি রোড, সামনে কিছু দেখা যাচ্ছে না। আমার ফ্লাইওভারে উঠছি, দারুণ লাগছে। গাড়ির কাছে ফগ জমে গেছে, সূর্য ঢেকে গেছে কুয়াশায়। ভাবো, গরমকালে শীতকালের আমেজ। আবহাওয়া দপ্তর বলেছে 20 তারিখের মধ্যে নর্থ বেঙ্গলে ঠান্ডা ঢুকে যাবে। ভাবতে পারছো? আমরা এখন জলঢাকা নদীর উপরে আছি, আর কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তবে আমরা দেখতে পাচ্ছি নদীতে প্রচুর জল। হ্যাঁ, প্রচুর জল। এই নদীটার বা এই ব্রিজটার ভিডিও কয়েকদিন আগেই দেখছিলাম মোবাইলে, যখন উত্তরবঙ্গে ডিজাস্টারের ভিডিওগুলো দেখছিলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নদীতে কিন্তু অনেক জল, কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আশপাশের এই যে নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে কিন্তু এই যে জল উঠে গেছিলো, কিন্তু জল এখন আগের থেকে নেমেছে বোঝা যাচ্ছে। ওই যে অনেকের বাড়ির মধ্যে থেকে ধস মতো নেমে গেছে। জলঢাকা নদী পার করলাম আমরা এতক্ষণ ধরে যেসব ফুটেজগুলো নিলাম, জানি না সেগুলো কি উঠেছে। তার কারণ এখন দাঁড়িয়ে দেখলাম পুরো সামনে ক্যামেরাটার ফগ জমে গেছে। তো কি ফুটেজ উঠেছে বুঝতে পারছি না। তবে এখন কুয়াশাটা একটু কমেছে, সিঙ্গেল লেন এসছে। হ্যাঁ, তো গাড়ি চালানোটাও একটু সাবধানে আর চাপে চলবে। সূর্যের আলোটাও স্পষ্ট হয়েছে, কুয়াশা অনেকটা কমে গেছে। কিন্তু ওই সিঙ্গেল ওয়ে, তার উপরে আবার এরকম ট্রাকের চাপ, কতক্ষণ চলবে জানি না। তবে এতক্ষণ যে সুখকর যাত্রা চলছিল, সেই সুখকর যাত্রাটা কতক্ষণ ধরে চলবে আর জানি না। তাই একটু সাবধানেই চালাতে হবে। তারপরে রাস্তাটা একটু খারাপ, এই দিকটাই দেখছি। এখানে একটা জাংশন পয়েন্ট আছে, জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি হয়ে এসে এই জাংশন পয়েন্ট থেকে ডান দিকে যেতে হবে। আমরা আশা করি সঠিক রাস্তায় পৌঁছে গেছি। হ্যাঁ, এটা ধূপগুড়ি শহর। এখান থেকে ফালাকাটা 20 কিলোমিটার।
সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আপাতত। ফালাকাটা এখান থেকে 15 কিলোমিটার মতো বাকি। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু এর আগে একটা ভিডিও দেখেছিলাম, বাবা, কোচবিহার 56 কিলোমিটার এখান থেকে। বাম্পার আছে এই রাস্তায়, প্রচুর প্রচুর বাম্পার, এরকম উঁচু উঁচু বাম্পার। কিন্তু রাস্তাটা খুব সুন্দর, আসলে লোকালিটি প্রচুর আছে, এই কারণে বাম্পার দেওয়া। হাইওয়ে হলেও কিন্তু বাম্পার আছে। আর এতক্ষণ বেশ ঠান্ডায় লাগছিল, কিন্তু এখন একটু গরম গরম লাগছে। কিন্তু এই আলো ছায়ার মাঝখান দিয়ে এই রাস্তাটা দিয়ে বাইক চালাতে সত্যিই খুব ভালো লাগছে। একটু দেখেও চালাতে হচ্ছে, তার কারণ কোথা দিয়ে ছাগল টাগল চলে আসে তার নেই ঠিক। রাস্তায় প্রচুর কুকুর ছাগল ভর্তি। যারা বাইক নিয়ে এদিকে আসবেন তারা কিন্তু একটু সাবধানেই চালাবেন। এই রাস্তায় শুনেছি সামনে আলিপুরদুয়ার পর্যন্ত একটুখানি বন্যার জল উঠে যাওয়ার কথা খবর পেয়েছিলাম। তো জানি না, এখনও পর্যন্ত তো এইসব চত্বর দেখে মনে হচ্ছে না যে এদিকে কোনো বন্যা বা এরকম টাইপের কিছু হয়েছে। সামনে হয়তো কোনো নিচু জায়গা থাকতে পারে। তো যদি সেরকম কোনো কিছু দেখি অবশ্যই আপনাদের জানাবো, আপডেট দেবো। দেখতে থাকুন কালেক্টিং মেমোরিজ। আমরা আজকে গুয়াহাটি যাচ্ছি এবং পথে যেতে যেতেই আমাদের হোটেল বুকিং বা এরকম সমস্ত কিছু চলবে রোজকার মতো। আমরা আগের থেকে কোনো জায়গায় হোটেল বুকিং করে আসিনি, তার কারণ কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিয়েই এসছি আমরা। কারণ কোথায় কী বন্যা পরিস্থিতি ছিল সেটা জানতাম না, হয়তো জলপাইগুড়ি থেকেই ফিরে যেতে হতো। আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি কথা আমরা সবাই জানি। তো এখনও পর্যন্ত আলিপুরদুয়ারে পৌঁছানো না পর্যন্ত আমরা একটু স্বস্তি পাচ্ছি না, কারণ খবর পেয়েছি আলিপুরদুয়ারের পরের থেকে আর কোনো চিন্তা নেই। এই NH-27-এই কিছুটা জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল খবর পেয়েছি। তো এখন মোটামুটি ঠিক আছে, সবাই সবার কাজে যাওয়াতে ব্যস্ত। আমরাও আমাদের গন্তব্যে বেরিয়ে পড়েছি। ফালাকাটা থেকে আমরা 22 কিলোমিটার আসার পরে রাইট সাইডে টার্ন নিলাম, নিয়ে এই রাস্তাটাই উঠলাম। এটা সোজা আলিপুরদুয়ারে চলে যাচ্ছে। এখান থেকে 38 কিলোমিটার আলিপুরদুয়ার। এখনও পর্যন্ত রাস্তা খুব সুন্দর পেয়েছি, অসুবিধা হয়নি। লোকালিটির মধ্যে দিয়ে আসলেও রাস্তা খুব সুন্দর ছিল, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এসেছি। আলিপুরদুয়ার থেকে টানা 45 কিলোমিটার আমাদের এখান থেকে যেতে হবে। আলিপুরদুয়ারের দূরত্ব 38 কিলোমিটার, কিন্তু আমাদের আরেকটু শহরের ভেতরে গিয়ে তারপরে আবার আসাম রোড ধরতে হবে। বন্যায় মনে হচ্ছে এই রাস্তায় নিয়ে চলে গেছিল, পুরো বালির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। NH-27-এ ফালাকাটা পার করে কিছুটা আসার পরে যা বাজে রাস্তা। হ্যাঁ, 4 কিলোমিটার তো কোনো রকম ইয়েই পাইনি, আর খালি এরকম ডাইভারশান। আর সেই ডাইভারশানগুলো এত বাজে, এত বাজে, এক্ষুনি দেখতে পাবেন আপনারা। এই যে এরকম বাজে রাস্তা, খালি ডাইভারশন করে রেখেছে। এসব কাজ কবে হবে তার নেই ঠিক। যা পরিস্থিতি দেখছি, এ তো 2-5 বছরেও কমপ্লিট হবে বলে মনে হয় না। এই যে তোরসা নদী, যে নদীর ডিজাস্টারের কথা এই কদিন ধরে আমরা শুনেছি, এখন শান্ত, জল নেমে গেছে। তোরসা তোরসা নদী, আর তার উপরের এই ব্রিজ। কয়েকদিন আগেই ভিডিও দেখছিলাম, এখন সব শান্ত। তোরসা 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 নদী থেকে সকলে বড় বড় গাছের গুঁড়ি কুড়াচ্ছে। এই যে জল কত অবধি উঠে গেছিল নিচে বোঝা যাচ্ছে।
একটা বিভীষিকাময় রাস্তা দিয়ে এলাম, লাস্ট 10-15 কিলোমিটার যে কি বিভৎস। হ্যাঁ মানে এত ডাইভারশন, এত খারাপ রাস্তা দিয়ে NH-27 কি বাজে, মানে ভাবার বাইরে, ভাবার বাইরে। আমাদের পাক্কা 45 মিনিট লাগলো এই 10-15 কিলোমিটার আসতে। ভীষণ বাজে, ভীষণ বাজে, এত বাজে মানে কল্পনা অতীত। বিরক্তি লেগে গেছে। এতক্ষণ বাদে একটা ভালো রাস্তায় এলাম, তারপরে আবার সেই রাস্তায় ঘন ঘন এরকম বাম্পার। এটাই হলো ন্যাশনাল হাইওয়ে। আলিপুরদুয়ার আর এখান থেকে 18 কিলোমিটার বাকি। অলরেডি আমরা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের মধ্যেই আছি। 9 কিলোমিটার এখান থেকে আলিপুরদুয়ার, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাব, যেখান থেকে আর কি লেফট টার্ন নেব, রাইট টার্ন নেব, সেখান থেকে সেটা আর 18 কিলোমিটার বাকি। তো এবার মনে হচ্ছে রাস্তা, বাকি রাস্তাটুকু ভালোই পাবো, দেখা যাক। তো বন্ধুরা, আমরা আলিপুরদুয়ার থেকে 5-6 কিলোমিটার আগে একটা চায়ের দোকান থেকে একটু চা খেলাম, বিস্কুট খেলাম। সকালে এত চা বিস্কুট খাওয়া হয়নি, একটু এনার্জিরও দরকার ছিল। আর তা বাদে ওই বাজে রাস্তায় বাইক চালিয়ে এসে ভীষণ এক্সস্ট লাগছিল। চাটা খেয়ে আবার মুডটা ফ্রেশ হয়ে গেল। আমরা এবার এগোচ্ছি আলিপুরদুয়ারের দিকে। তো আশা করি এবার রাস্তাটা ভালোই পাবো, এবং দোকান থেকেও ইনফরমেশান নিলাম যে এবার রাস্তা সবই ভালো, আপ টু গুয়াহাটি পর্যন্ত কোনো অসুবিধা নেই। আমরা সবেমাত্র আলিপুরদুয়ার প্রবেশ করলাম। প্রবেশ করেই আমরা কালজানি সেতু পার করছি। এই যে কালজানি সেতু। ইতিমধ্যেই আসামে এন্টার করে ফেলেছি, এবং খুব সামনেই সংকোষ নদী। দারুণ রাস্তা, আকাশ মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে রাস্তাটা দিয়ে রাইড করতে। আর সামনেই সংকোষ নদী। আমরা এখন 9:30 বাজে, 9:30টার মধ্যে আসামে এন্টার করে গেছি। এইবার আমাদের গন্তব্য গুয়াহাটি। গুয়াহাটি এখান থেকে 260 কিলোমিটার। আমরা ফাইনালি আসামের চেকপোস্ট পার করে ফেললাম, এবং সামনেই প্রথমেই আসামের গুয়াহাটি 260 কিলোমিটার, শিলচর 563। আসামে এন্টার করার পর থেকে আমরা বিভিন্ন ধাবায় ধাবায় ঘুরে বেড়াচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। বাট এখানে কোনো ধাবাতেই সকালের ব্রেকফাস্ট করা হয় না।
মনে হয় শুধু রাতের জন্যই ব্যবস্থা থাকে। হ্যাঁ, কোনো ধাবাই নেই, অন্তত 15টা ধাবা দেখা হয়ে গেল, কোনো ধাবাতে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। জানি না কোথায় গিয়ে কী খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো। যাই হোক, বনগাইগাঁও এখান থেকে 90 কিলোমিটার মতো। আবার একটা ধাবা বা হোটেল পেয়েছি, দেখা যাক। বেঙ্গলি হোটেল নাকি লেখা আছে, হাজিপুর বৈশালী। দেখা যাক পাওয়া যায় কিনা। এই যে এই ধাবার থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া। হয়তো চাকচিক্য নেই, কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো। এবার আমরা এখান থেকে টান টান বেরোবো আমরা আসামের উদ্দেশ্যে। সবাই রেডি হচ্ছে, তো দেখা যাক কখন পৌঁছাই। এখন বাজে 11টা। প্রথম পাহাড়ের দেখা আসামে ঢুকে, বনগাইগাঁওয়ের কিছুটা আগে প্রথম পাহাড়ের দেখা। জানি না ক্যামেরায় ধরতে পারছে কিনা, বাট ভীষণ এক্সাইটেড লাগছে। এই কদিনের খুশি, এই কদিনের কষ্ট, এই কদিনের এক্সাইটমেন্ট সব এই জায়গাটায় এসে সার্থক হয়ে গেল। ভালো লাগছে। এবার ওই পাহাড়কে আমরা জয় করব। ফাইনালি দেখা পেলাম। ও, প্রথম কাছের থেকে পাহাড়ের দর্শন। সবাই দেখতে পাচ্ছ তো? কেমন লাগছে বলো? কি দারুণ! তো বন্ধুরা, ঘড়িতে বাজে 12:35। আমাদের শিলং যেতে এখনো প্রায় 265 কিলোমিটার বাকি। গুগল বলছে সন্ধ্যে 6টা বাজবে। আর আসামে এসে প্রথমবার পেট্রোল ভরালাম। আমাদের ওখানকার থেকে প্রায় 9 টাকা 80 পয়সা পেট্রোলের দাম কম। ভালোই লাগলো প্রতি লিটারে। তো ট্যাঙ্ক ফুল করে নিলাম, দিয়ে পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জলে চোখ মুখ ধুয়ে আবার আমরা বেরোলাম জার্নির উদ্দেশ্যে। গুয়াহাটি 163 কিলোমিটার। তো দেখতে থাকুন আমাদের আজকের জলপাইগুড়ি টু গুয়াহাটির জার্নি। তবে যদি সময় পাই, আজকে আমরা শিলংয়ে চলে যাব, গুয়াহাটিতে থাকবো না। দেখা যাক পরিস্থিতি কী থাকে, তার উপরে ডিপেন্ড করছে। তো গুয়াহাটি আর 124 কিলোমিটার। আবার একটা ফ্লাইওভারে উঠলাম। এখানকার ফ্লাইওভার, আসামের ফ্লাইওভারগুলো সত্যিই দারুণ করে সুসজ্জিত এবং রাস্তাও খুব ভালো। আমরা আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটিতে এন্টার করে যাব। এবং সত্যি বলছি, পরপর 2 দিন এত কিলোমিটার বাইক চালিয়ে ক্লান্তিই লাগছে। তবুও আমরা চেষ্টা করছি, আজকে গন্তব্য যদিও গুয়াহাটিতে ছিল, চেষ্টা করছি যে শিলং চলে যাওয়ার, যদি পারি। কারণ শিলং গেলে আমাদের রেস্টটাও ভালো হবে এবং আমাদের যে সাইট সিনের জায়গাগুলো আছে সেইগুলো ভালোভাবে কভার করতে পারবো। তাই চেষ্টা করব আজকে শিলং চলে যাওয়ার। এখন পরিস্থিতির উপর ডিপেন্ড করছে যে আমরা শিলং যাব কি যাব না, এবং কত তাড়াতাড়ি গুয়াহাটি পৌঁছাবো। গুয়াহাটি আর এখান থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। আবার একবার পাহাড়ের দর্শন পেলাম এতক্ষণ বাদে। ভালো লাগছে। আমরা একদম গুয়াহাটির কাছে এসে গেছি, আর 25 কিলোমিটার বাকি।
রোদ্দুর ঝলমলে দিন, এই ফ্লাইওভারের ওপর থেকে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সরাইঘাট ব্রিজে উঠে যাব। সরাইঘাট ব্রিজে ওঠার পরে আমরা সোজা গুয়াহাটিকে ছেড়ে চলে যাব শিলংয়ের দিকে। আর সামনে সুদৃশ্য পাহাড়, দারুণ লাগছে। অনেকক্ষণ বাদে আবার পাহাড়ের দেখা পেলাম, ভালো লাগছে বেশ। পাহাড় দেখতে দেখতে এই যে মাথার ওপরে উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা প্রবেশ করছি গুয়াহাটিতে। খুবই ভালো লাগছে এই পরিবেশ, এই রাস্তা আর এই গুয়াহাটিকে। সত্যি এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি। যতই ভাবছি একটু আস্তে চালাই, আস্তে আস্তে যাই, কিন্তু কোথাও গিয়ে যেন স্পিডটা হাতে উঠে আসছে। সেটা হলো রাস্তার কারণ। আবার স্পিড তুলতে গেলে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে প্রকৃতিটাকে আর বেশি দেখা হবে না যদি স্পিডে বেরিয়ে যায়। তাই কম বেশি দুটোকেই উপভোগ করতে করতে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। উত্তর পূর্ব ভারতের যে 7 বনের রাজ্য, তার মধ্যে একটাকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। ছোটবেলায় যখন ছবি আঁকতাম তখন যে পাহাড়গুলো আঁকতাম, সেই পাহাড়গুলো যেন এখানেই সাজানো। বাচ্চারা খাতায় যে ছোটবেলায় পাহাড়ের ছবি আঁকে, সেই পাহাড়ের ছবি এখানে আঁকা আছে। দার্জিলিংয়ের পাহাড় একরকম, গ্যাংটকের পাহাড় একরকম, হিমাচলের পাহাড় একরকম, লাদাখের পাহাড় একরকম, এবং এই গুয়াহাটির পাহাড়ও আর একরকম। সত্যি ছবির মতো সুন্দর আঁকানো ছোট ছোট পাহাড়ের রাশি পরপর দাঁড়িয়ে আছে। বিকেলবেলার এই ক্লান্ত মুখর দিনটাকে যেন আরো সুন্দর করে দিচ্ছে। ফাইনালি আমরা সরাইঘাট ব্রিজের উপরে উঠতে চলেছি, আপনাদের সাথে শেয়ার করে নেব। ও কতদিনের ড্রিম এখানে আসা। আর ফাইনালি আর নিচে ব্রহ্মপুত্র নদ, কি সুন্দর ভিউ। কত বড় বড় ইউটিউবারদের দেখেছি, তারা রাত্রির 11টায় ঢুকেছে, রাত্রির 9টায় ঢুকেছে। আমরা এখন 3:30 বাজে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি। ভাবলেই কেমন অবাক লাগছে, কি সুন্দর, কত চওড়া, ভালো লাগছে। সেই বিখ্যাত সরাইঘাট ব্রিজ গুয়াহাটির একটি পরিচয়। কতদিনের ইচ্ছে ছিল, আজ ইচ্ছেটা পূরণ হলো। কতদিন ধরে এই ব্রিজটার উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, এই স্বপ্ন দেখেছি।
যবে থেকে প্ল্যানটা রেডি করেছি। বহু মানুষ আমার কাছ থেকে এই প্ল্যানটা সংগ্রহ করেছে, আমার বানানো প্ল্যান নিয়ে তারা নিজেদের মতো বেড়াতে গেছে। অনেকে ইচ্ছা থাকলেও এই রাইডে যোগ দিতে পারেনি নানা রকম অসুবিধায়, কিন্তু এট এ টাইম মনে হচ্ছিল আমি আর প্রীতি ছাড়া এই ট্রিপে অন্যরা কেউই আসবে না বা হয়তো জয়েন হবে না। কিন্তু ফাইনালি রাজ আর স্বরূপ এই ট্রিপে জয়েন হয় এবং সত্যি ভালো লাগবে এটা ভেবেই যে আমরা ফাইনালি পারলাম। কত লোকে কত কথা বলেছিল, এত দূর বাইক নিয়ে যেতে পারবি না, মেঘালয় তো অনেক দূর, সামান্য গুয়াহাটি পর্যন্তই তোরা যেতে পারবি না, বা এত দূরে যেতে গেলে অনেক দম লাগে, কত কি বলেছিল। ফাইনালি মনে হলো কিছু একটা করতে পারলাম তাদের জন্য। থ্যাংক ইউ সকলকে এইভাবে নেগেটিভ মাইন্ডে মোটিভেট করার জন্য। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30। আমরা এখনও গুয়াহাটিতেই আছি, আমরা শিলংয়ে বেরোতে পারিনি, কারণ খেয়ে দিয়ে উঠে ল্যাদ খেতে খেতে কখন যে 4টে থেকে 3:30 থেকে 5:30 হয়ে গেল বুঝতেই পারিনি। তো এখন আমরা গুয়াহাটি থেকে বেরোচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে, একটা ভালো কাজ এখানে বসে বসে হয়ে গেছে। আমরা এখান থেকে আর 83 কিলোমিটার, গুগল বলছে 2 ঘন্টা 24 মিনিট লাগবে, আমরা সেখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরেছি, আস্তে আস্তে যাব। খুব ব্যস্ততম শহর গুয়াহাটি, অনেক বড় বড় শোরুম রয়েছে। তো পথে দেখা হচ্ছে, অন্ধকারে রাতে কি দেখাতে পারবো জানি না। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরোতে পেরেছি। আলোয় ঝলমলে গুয়াহাটি শহর, এই শহরকে ছেড়ে আমরা এবার এগোনো শুরু করলাম। আর এই শহরে সত্যি বড় বড় সব ব্র্যান্ডের শোরুম এখানে ভর্তি, চোখ ধাঁধানো একটা ঝকঝকে শহর। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। তো আগে এই শহরটা ছাড়ি, এগিয়ে যাই, দেখি কতদূর আপনাদের অন্ধকারে কি দেখাতে পারি জানি না। আর যদি কিছু না দেখাতে পারি একেবারে হোটেলে গিয়েই দেখা হবে। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কালেক্টিং মেমোরিজের এই মেঘালয় ট্রিপের আগামী পর্বগুলো। আর যদি আমাদের আগের ভিডিওটি দেখতে চান, যেখানে আমরা জলপাইগুড়ি এসেছিলাম, কীভাবে এসেছিলাম, পথের অভিজ্ঞতা, কোথায় ছিলাম, সেসবগুলো জানতে কিন্তু দেখতে হবে আমাদের আগের পর্বটি। সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হলো আমাদের শিলংয়ের হোটেল নিউ এম্বাসি হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। শিলংয়ে আসার পথের ভিডিও করতে পারিনি, কারণ পথে বৃষ্টি এসে গেছিলো এবং রাস্তাও প্রচণ্ড অন্ধকার ছিল, পাহাড়ে ওঠার কার্ভি রোড ছিল। আমরা মোটামুটি 7:30টার মধ্যে পৌঁছে গেছিলাম শিলংয়ে। তো এটা হলো আমাদের হোটেল নিউ এম্বাসি হোমস্টে। এটা উমিয়াম লেক পার করার কিছুক্ষণ পরেই চলে আসে রাস্তার বাঁদিকে, এবং শিলংয়ের পুলিশ বাজার থেকে এটি 6 কিলোমিটার দূরে। আমরা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করি এবং এটা বেশ বাজেট ফ্রেন্ডলি হোটেল ছিল, সেই জন্য আমরা বুকিং নিয়েছিলাম। এবং একদম নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস দেওয়া থাকবে, আপনারা চাইলে
এখানে থাকতে পারেন যখন প্রয়োজন পড়বে। এবং হোটেলটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সবই দেওয়া আছে। আমরা চেক ইন করে গেছি, উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই রুমের ভিডিওটা করছি। তো হোটেলটা বেশ সুন্দর এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো। তো শিলংয়ে যারা আসছেন মনে করছেন একটু নিরিবিলি বা যানজটমুক্ত পরিবেশে থাকতে চান, তারা কিন্তু এই হোটেলটাই থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। শিলংয়ের বাকি ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।